খেলার কথা আপনাদের সবাইকে স্বাগত। আজকে খেলার কথা প্রথমে যে কথাটি বলবো সেটি হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট নিয়ে। এশিয়া কাপ টি-20 ক্রিকেট প্রতিযোগিতা শুরু হচ্ছে দুবাইতে এবং এই প্রতিযোগিতায় ভারত অংশগ্রহণ করছে। ভারতীয় দল ছাড়া অন্যান্য যে দলগুলি অংশগ্রহণ করছে তার মধ্যে রয়েছে ওমান এবং পাকিস্তানও। ওমান এবং পাকিস্তান ভারতীয় গ্রুপে রয়েছে। ভারত প্রথম ম্যাচটি খেলছে কাল সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে, তারপর 14 তারিখে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলা এবং তারপর 19 তারিখে খেলা ওমানের বিরুদ্ধে। ভারত এই টুর্নামেন্টে যে খেলতে নেমেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বে নেমেছে। সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া তাদের সুরেশ স্টাইল সম্পূর্ণ পাল্টে ফেলেছে। আজ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তাদের নেট প্র্যাকটিসের যে ছবি রিলিজ করেছে, তো দেখা যাচ্ছে হার্দিক পান্ডিয়া সোনালী চুলের অধিকারী এবং সূর্যকুমার যাদবও নতুন ছাঁটে চুল ছেঁটেছে। সূর্যকুমার যাদব নতুন ছাঁটে চুল ছাঁটতে পারেন, কিন্তু খেলায় কি নতুনত্ব আনতে পারবে? এই প্রশ্নটি কিন্তু খুব বড় হয়ে দেখা দিচ্ছে। যেমনটি বলা হচ্ছে যে শুভমন গিলকে ওডিআই এর ক্যাপ্টেন হিসেবে নাকি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। ওডিআইতে ক্যাপ্টেনশিপ করার কথা রোহিত শর্মা ওডিআইতে ভারতের বিশ্বকাপ জয়ের একটা স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন বিলীন হয়ে যেতে পারে যদি শুভমন গিল অধিনায়ক হন। শুভমন গিলকে টি-20 দলের সহ অধিনায়ক করা হয়েছে। ব্রেস রেসাল তার এটি এবং গৌতম গম্ভীর অ্যান্ড কোম্পানি মনে করছেন শুভমন গিলই হচ্ছেন ভারতের ওডিআই ভবিষ্যতের ক্যাপ্টেন। রোহিত শর্মা এবং মুস্তাফিজুর রহমানকে ছাড়া এই টি-20 ক্রিকেট হচ্ছে বিশ্বকাপ, এশিয়া কাপ যেটা হচ্ছে সেটা দীর্ঘ 20 বছর বাদে হচ্ছে। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের খেলোয়াড় এবং রোহিত শর্মা ভারতের খেলোয়াড়। তারা দুজনেই কিন্তু এবারে এশিয়া কাপ ক্রিকেটে নেই। এশিয়া কাপ ক্রিকেটে নেই তারা এই কারণে যে তারা দুজনেই দলে স্থান পাননি। মুস্তাফিজুর রহমান তিনি বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করছেন না এবং রোহিত শর্মা ভারতীয় দলের প্রতিনিধিত্ব করছেন না। 2004 সালে দুজনেই খেলা শুরু করেছিলেন ভারত এবং বাংলাদেশের হয়ে। শেষ পর্যন্ত তারা এখন পর্যন্ত টিকে থাকতে পারেনি, যে কারণে তারা সরে গিয়েছেন এই দল থেকে। এই গেল ক্রিকেটের খবর। আজ শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের সব থেকে বড় খবর। এবারে আমরা যে বিষয়টিতে যাবো সেটি হচ্ছে ফুটবল। ফুটবলে আমরা জানি যে কলকাতায় আবার ফুটবল ফিরে আসছে। ইস্টবেঙ্গল মাঠে খেলা হচ্ছে একাধিক খেলা এবং ইস্টবেঙ্গল মাঠে ইস্টবেঙ্গল প্রতিদ্বন্দ্বিতা করছে প্রথম ম্যাচে ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে এবং তারপরে একটি ম্যাচে ইউনাইটেড এফসির বিরুদ্ধে। এবং ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসির খেলাটি রবিবার দিন অনুষ্ঠিত হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। অর্থাৎ অনির্বাণ দত্ত আইএফএর সচিব যে কথা বলেছিলেন যে কলকাতায় ফিরে আসবে কলকাতা ফুটবল, অধিকাংশ না হলেও সুপার সিক্সের অধিকাংশ খেলার মধ্যে বেশ কিছু খেলা শুরু হচ্ছে কলকাতায়। কলকাতা সুপার সিক্সের খেলা শুরু হচ্ছে, কিন্তু অবনমনের খেলাগুলি হচ্ছে জেলার মাঠে। অবনমন সংক্রান্ত খেলায় প্রথম ম্যাচগুলি শুরু হচ্ছে 10 সেপ্টেম্বর এবং সুপার সিক্সের খেলা শুরু হচ্ছে 11 সেপ্টেম্বর। 11 সেপ্টেম্বর ইস্টবেঙ্গল বনাম ইউনাইটেড কলকাতা খেলা দিয়ে শুরু হচ্ছে সুপার সিক্সের খেলা। ইউনাইটেড কলকাতা দলটি এবারে আসলে নবাগত, তবে নবাগত দলটি কিন্তু দাগ কেটেছে। তারা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের প্রাথমিক রাউন্ডে যথেষ্ট ভালো খেলেছে। খেলে তারা সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করেছে। টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে এই কলকাতা ইউনাইটেড অত্যন্ত নিবিড় যোগাযোগ। ম্যানচেস্টার ইউনাইটেড দলের অনুকরণে তারা দলটিকে সাজিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড কোচও তাদের কোচের সঙ্গে সাহায্য রেখে চলছেন। সুতরাং কলকাতা ইউনাইটেড কি ম্যানচেস্টার ইউনাইটেড হতে পারবে তার প্রমাণ মিলবে 11 সেপ্টেম্বর ইস্টবেঙ্গল মাঠে, যেদিন খেলা হচ্ছে ইস্টবেঙ্গল বনাম কলকাতা ইউনাইটেড। এবারে আন্তর্জাতিক ফুটবলের একটি খবরে আসি। আন্তর্জাতিক ফুটবলে যে খবরটিতে আসবো সেই খবরটি হচ্ছে যে কিলিয়ান এমবাপ্পে, যিনি এবারে ব্যালন ডি'অরের একজন অন্যতম দাবিদার, তিনি মনে করছেন তার দলের সতীর্থ ডেমলে তিনি যদি ব্যালন ডি'অর জেতে তিনি খুশি হবেন। তিনি নিজেকে ব্যালন ডি'অরের জন্য খুব একটা উপলব্ধি করছেন না। তিনি ডেমলের হয়ে ব্যাট ধরেছেন এবং তিনি বলছেন যে তার সতীর্থ খেলোয়াড় প্যারিস সেন্ট জার্মানে যদি ডেমলে যেতেন এই ব্যালন ডি'অর তাহলে তিনি খুশি হবেন। অর্থাৎ এটি গেল কিলিয়ান এমবাপ্পের খবর। এবার রোনাল্ডো আর মেসির গল্পে আসি। মেসি এবং রোনাল্ডো বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফাই করছেন আর্জেন্টিনা এবং পর্তুগালের হয়ে। পর্তুগাল ইতিমধ্যেই কোয়ালিফাই করেছে। কোয়ালিফাইং রাউন্ডে যাওয়ার পথে পর্তুগাল তাদের প্রতিপক্ষকে হারিয়েছে এবং হারাবার ফলে 2টি গোল করেছেন রোনাল্ডো এবং মেসি 2টি গোল করে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি জায়গায় পৌঁছেছেন। রোনাল্ডো কিন্তু ইতিমধ্যেই আল নাসেরের হয়ে গোল করেছেন 2টি
এবং তিনি বিশ্বকাপে 2টি গোল করলেন বাছাই পর্বের খেলায়। সুতরাং রোনাল্ডো যে একটু এগিয়ে রয়েছেন তা বলে দেবার অপেক্ষা রাখে না। 40 বছর বয়স অতিক্রম হয়ে গেল দুজনেরই প্রায়, দুজনেই এখনও শারীরিকভাবে সক্ষম। মেসি অবশ্য বিশ্বকাপে খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। রোনাল্ডো খেলছেন এবং পর্তুগালের হয়ে তিনি নির্বাচিত হচ্ছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পর্তুগালের কোচ মনে করছেন রোনাল্ডোকে ছাড়া বিশ্বকাপ অসম্পূর্ণ থেকে যাবে, সুতরাং রোনাল্ডোকে তিনি দলে নিচ্ছেন। অন্যদিকে কাফা নেশনস কাপে ভারত 3য় স্থান অর্জন করেছে। তারা 3য় এবং 4র্থ স্থান অর্জনের খেলায় ওমানকে হারিয়ে দিয়েছে টাইব্রেকারে, অর্থাৎ পেনাল্টি শুট আউটে ওমানকে হারিয়ে দিয়েছে তারা। ওমানকে হারিয়ে দিয়ে তারা চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তারা চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু 3য় স্থানটি নিয়ে তারা সম্পূর্ণ থাকতে হলো। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। মানিলো মার্কোস ভারতীয় দলের বিদেশি কোচ, তার আমলে এএফসি কাপে হংকংয়ের কাছে হারের খানিকটা যেন বদলা নিলেন খালিদ জামিলের দল। খালিদ জামিল ভারতীয় কোচ, কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশনের এই তথ্য বুঝতে প্রায় 13 বছর লেগে গেল যে বিদেশি কোচ নয়, দেশি কোচের হাতে ভারতীয় ফুটবল সুরক্ষিত থাকবে। আরেকটি খবর রয়েছে, সেটি হচ্ছে অনূর্ধ্ব-23 ভারতীয় দলের খবর। অনূর্ধ্ব-23 ভারতীয় দলের একটি অসাধারণ ভূমিকা দেখা গেছে কাতারের বিশ্বকাপ দলের বিরুদ্ধে। অনূর্ধ্ব-23 কাতারের বিশ্বকাপ দলটি মাঠে নেমেছিল ভারতীয় দলের বিরুদ্ধে এবং ভারতীয় দলের বিরুদ্ধে ভারত পরাজিত হয়েছে 2-1 গোলে, কিন্তু এটি বিতর্কিত পেনাল্টি থেকে এই গোলটি হয়েছে। এই গোলটির ক্ষেত্রে বিতর্কিত পেনাল্টিতে দেখা গেছে অ্যাকশন রিপ্লেতে যে পেনাল্টির সময় যে লাল কার্ড এবং হলুদ কার্ড দেখানো হয়েছে ভারতীয় খেলোয়াড়কে, তার কোনো যৌক্তিকতা নেই, কারণ খেলোয়াড়টি অর্থাৎ কাতারের খেলোয়াড়টি দেহের ভারসাম্য রাখতে না পারার জন্য পড়ে গিয়েছিলেন, যে কারণে তিনি পেনাল্টি হয় তার দলের পক্ষে। এই বিষয়টি নিয়ে কিন্তু ভারতীয়রা প্রতিবাদ জানিয়েছে, প্রতিবাদ তারা মাঠেও জানিয়েছিল। ভারতীয়দের এই প্রতিবাদ গ্রাহ্য হবে কিনা তো ভবিষ্যৎ বলবে। তবে আপাতত যেটা বড় কথা সেটা হচ্ছে কাতারের বিরুদ্ধে লড়ে ভারতের অনূর্ধ্ব-23 দল কিন্তু একটি সুন্দর জায়গা করেছে। অনূর্ধ্ব-23 দলের এখনো পর্যন্ত এএফসি কাপের মূল পর্বে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি তারা ব্রুনেইকে হারাতে পারে বড় ব্যবধানে। ব্রুনেই এবং ভারতের খেলাটি আগামী দিনে রয়েছে। ব্রুনেইকে হারাতে পারলেই ভারতীয় দল অবশ্যই ভালো ফল করবে। এই ছিল আজকে খেলার কথার খবর। খেলার কথার খবর নিয়ে আবার আসবো আগামীকাল।